সিনেমার পর্দায় এরম গ্যাংওয়ার দেখা যায়, কিন্তু ভর দুপুরে অপরাধ জগতের এমন তাণ্ডব শুধু খড়গপুর কেন, ইদানিংকালে গোটা পশ্চিমবঙ্গ দেখেছে কিনা সন্দেহ। আজকে সব থেকে বড় খবর, দিন দুপুরে প্রকাশ্যে গুলি বোমা ছুঁড়ে খুন করা হলো খড়গপুরের ডন বলে পরিচিত শ্রীনিবাস ওরফে শ্রীনু নাইডুকে। মৃত্যু হয়েছে শ্রীনুর এক অনুগামীরও। প্রত্যক্ষদর্শীদের দাবি, শ্রীনু নাইডু তার অনুগামীদের সঙ্গে নিজের স্ত্রী স্থানীয় কাউন্সিলর পূজা নাইডুর অফিসে বসেছিলেন। হঠাৎই হামলা চালায় গাড়িতে চেপে আসা একদল দুষ্কৃতী। গুলি বোমায় রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন শ্রীনু নাইডু এবং তার অনুগামীরা। কলকাতায় আনা হলে শ্রীনু নাইডু এবং তার এক অনুগামী ভি ধর্মাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিন্তু কেন এই রক্তপাত, তারই উত্তর খুঁজবো আমরা ঘণ্টাখানেকের এই সফরে। শুরুতেই আপনাদের দেখাবো আজকে প্রকাশ্য দিবালোকে ঠিক কি ঘটল খড়গপুরে। দিনে দুপুরে এরকম একটা গ্যাং ওয়ারেরই সাক্ষী থাকলো পশ্চিম মেদিনীপুরের খড়গপুর। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো খড়গপুরের ডন বলে পরিচিত শ্রীনু নাইডুর। মৃত্যু হয়েছে শ্রীনুর এক সঙ্গীরও। বুধবার দুপুর 2:45 খড়গপুরের মালঞ্চ রোডে তৃণমূলের পার্টি অফিসে 5 অনুগামীকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন শ্রীনু নাইডু। হঠাৎই গাড়ি করে কয়েকজন দুষ্কৃতী এসে পার্টি অফিসে ঢুকে পড়ে। কিছু বোঝার আগেই বোমাবাজি শুরু করে দুষ্কৃতীরা। চলে এলোপাথারি গুলি, মাটিতে লুটিয়ে পড়েন শ্রীনু সহ তার অনুগামীরা। गोली लगा हुआ था लोगों को? हाँ, बहुत लगा, मानी एक तो दो नहीं है, गिरा गोली का आवाज मिला तो आप लोगों को? আশঙ্কাজনক অবস্থায় শ্রীনু নাইডুকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। তার আরও এক অনুগামীর মৃত্যু হয়। ঘটনার পর থেকেই হাসপাতাল ও মালঞ্চ রোড এলাকায় ভিড় জমাতে শুরু করেন শ্রীনুর অনুগামীরা। ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর টাউন থানার পুলিশ। বাহিনী নিয়ে পৌঁছন খড়গপুরের এসডিপিও সন্তোষ মণ্ডল। তদন্তে নেমেছে পুলিশ। মাস দুয়েক আগেও শ্রীনু নাইডুর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। সেবারও তার গাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছোড়া হয়। বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। এদিন ফের সেই একই কায়দায় হামলা। তৃণমূল পার্টি অফিসের মধ্যেই গুলিবিদ্ধ ডন। শেষ পর্যন্ত মৃত্যু। এবিপি আনন্দ। আমি খুব দ্রুত প্রতিক্রিয়া নেব তাপস রায়ের। তাপসবাবু, পার্টি অফিসের মধ্যে ঢুকে নেতাকে গুলি করে খুন, খুবই দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক, ভাবা যায় না। এবং এই জিনিস আমি বলছি যে আমাদের তো দলের সভাপতি সাংসদ সুব্রত বক্সী বলেছে, আমি তার সঙ্গে একেবারেই সহমত পোষণ করি। বাংলাকে অশান্ত করবার জন্যে বিভিন্ন রাজনৈতিক দল কাজ করছে। আমরা অনেক কষ্টে, আমরা গত 5.5 বছর ধরে বাংলার বুকে আমরা কোনো রক্তের হোলি খেলা হতে দিইনি। আমরা আরেকটা নন্দীগ্রাম হতে দিইনি, সিঙ্গুর হতে দিইনি। সেটা হচ্ছে ভাড়া করা দুষ্কৃতি না বিরোধী দলের দুষ্কৃতি? দুটোই হতে পারে। এটা তো পুলিশের কাজ দেখা। ভাড়া করা দুষ্কৃতি দিয়েও আমাদের পার্টি অফিসে ঢুকিয়ে মারাতে পারে, আর তার সঙ্গে যোগাযোগ থাকতেই পারে বিরোধী দলের। শান্তনবাবু, না দেখুন, খড়গপুরের বিধায়ক পশ্চিমবঙ্গে তার দিকে ইঙ্গিত কি মনে হচ্ছে? হাস্যকর অভিযোগ। গ্যাং ওয়ার্ডের লোক তো আর দিলীপ ঘোষ নন, তিনি রাজনৈতিক কর্মী। এবার শ্রীনু নাইডু বলুন বা তৃণমূলের যারা ওখানে নেতা আছে, অধিকাংশই সব দুষ্কৃতী, সবাই জানে। সেখানে খড়গপুরে গ্যাং ওয়ার চলে এবং দুভয় গ্রুপ বলুন, 4টে গ্রুপ বলুন, 5টা গ্রুপ বলুন, সবাই তৃণমূলের সঙ্গেই যুক্ত। তৃণমূলের বাইরে গ্যাং ওয়ার করার ক্ষমতা পশ্চিমবঙ্গে আজকের দিনে কারণ নেই। যখন সিপিএম ছিল, সিপিএমের ছিল সে ক্ষমতা, আজকের দিনে তৃণমূলের ক্ষমতা। খড়গপুর এলাকায় তো বিজেপি যথেষ্ট শক্তিশালী। আমি কটা গ্যাং আছে ওখানে যিনি এসপি আছেন তাকে ছোট মুখ্যমন্ত্রী বলেন, ওখানকার তৃণমূলের নেতারাই। এই যে আমি দ্রুত একবার গ্রাউন্ড রিয়েলিটিটা দেখে নেব। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি খড়গপুরে রয়েছে। অর্ণব, এই মুহূর্তে খড়গপুর ঠিক কতটা উত্তেজনা রয়েছে সেখানে? দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই পার্টি অফিসের সামনে যে পার্টি অফিসে হামলা হয়েছিল। এই পার্টি অফিসের সামনেই দুপুরবেলা একটি সাদা মারুতি ভ্যান গাড়ি এসে দাঁড়ায় এবং যেটা জানা যাচ্ছে তার থেকে 4 থেকে 5 জন দুষ্কৃতী, তারা মুখে কাপড় ঢেকে তারা এখানে ঢোকে এবং এখানে বোম চার্জ করতে শুরু করে। এরপর এই যে পার্টি অফিসটা রয়েছে, সেই পার্টি অফিসের ভেতরেই তখন ছিলেন শ্রীনু নাইডু, ধর্মা নাইডু, 2 গোবিন্দ এবং সেই সঙ্গে হচ্ছেন আরেকজন ছিলেন, যেটা জানা যাচ্ছে তিনি এসেছিলেন শুধুমাত্র পূজা নাইডু, অর্থাৎ যিনি কাউন্সিলর রয়েছেন তার কাছে কিছু কাগজের কাজ করাতে এসেছিলেন, অর্থাৎ কাউন্সিলরের সেই সই সংগ্রহের জন্য তিনি এসেছিলেন এরকম বলা হচ্ছে। তার নাম এস শ্রীনু ওরফে কালী তার নামও। তো তিনি এসেছিলেন শুধুমাত্র একটা পূজা নাইডুর কাছে সই করাতে। ঠিক সেই সময় এখানে হামলা হয় এবং এখানে হামলার পরে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে
ঢোকে এবং প্রচুর পরিমাণে বোম চার্জ করে, গুলি চার্জ করে। তোমাকে দেখিয়ে দেবো এখনও ঠিক এই শ্রীনু নাইডুর যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের সামনে এখনও এখানে ব্লাড স্যাম্পেল রয়েছে, রক্তে ভর্তি রয়েছে। অন্যদিকে এখানে বেশ কিছু জুতো ছড়িয়ে রয়েছে। সামনে যে চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোর মধ্যে আমরা দেখছি যে এগুলো স্টিলের চেয়ার, কিন্তু এমনভাবেই গুলি ছোঁড়া হয়েছিল। এখনো অবধি স্টিলের চেয়ার প্রায় ফুটো করে গুলি ঢুকেছে বা স্প্লিন্টার ঢুকেছে, যে কোনো একটা কিছু তার দাগ কিন্তু এখনো অবধি রয়েছে। আশপাশটা দেখছো কালো ছাপ পড়ে রয়েছে রীতিমতো। এবং এই অবস্থা এখানে রীতিমতো একটা তাণ্ডব বা গ্যাংওয়ার যেটাকে বলা হচ্ছে। এবং যেটা জানা যাচ্ছে যে দুপুরবেলা হঠাৎ করে এই মারুতি ওমনি যে ভ্যানটা সেটা সামনে দাঁড়ায় এবং তা থেকে দুষ্কৃতীরা নেবে তারা বোমাবাজি শুরু করে এবং তারপরে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে ভেতরে ঢোকে এবং তারা এই হামলা চালায় এবং হামলা চালানোর ফলে এই 5 জনই গুরুতর আহত হন। তাদেরকে স্থানীয় হাসপাতাল, সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো এরপরেই ঘটনার পরপর এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এলাকা পুরোপুরি থমথমে। সুমন, ধন্যবাদ অর্ণব। কলকাতার যে বেসরকারি হাসপাতালে শ্রীনু নাইডুকে এবং তার সহযোগীকে নিয়ে আসা হয়, সেখানে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, তাদের যখন নিয়ে আসা হয় মৃত অবস্থায় কি নিয়ে আসা হয়, অর্থাৎ কলকাতায় আনার পথেই কি তাদের মৃত্যু হয়েছিল? সুমন, কলকাতা আনার পথে বা ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতাল তরফে। এবং হাসপাতালের যিনি ইমার্জেন্সির হেড অরিজিৎ বসু তিনি জানাচ্ছেন যে দুজনের মাথায় এমনভাবে গুলি লেগেছে, অর্থাৎ মূলত কপালে গুলি লেগেছে এবং বুকে গুলি লেগেছে। এই বুলেট ইঞ্জুরি থেকে প্রচুর রক্তপাত হয়েছে এবং সেই রক্তপাতের জেরে ঘটনাস্থলে বা তারপরে মৃত্যু হয়েছে। অর্থাৎ হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাদের দুজনকে, অর্থাৎ শ্রীনু নাইডু বা শ্রীনিবাস নাইডু এবং ধর্মা নাইডু বা ভি ধর্মা, এই দুজনেরই দুজনকে ব্রড ডেড বলে ঘোষণা করা হয়েছে। সুমন, ধন্যবাদ নিমাই। শান্তনবাবু, আপনি বললেন যে গ্যাংওয়ারের ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যে শ্রীনু নাইডুর স্ত্রী পূজা নাইডু যার অফিসে এই হামলা, তো 18 নম্বর ওয়ার্ড থেকে তো বিজেপি, আপনার দল টিকিট দিয়েছিল তাকে। অবশ্যই, তারপরের ঘটনা সবাই জানেন। হ্যাঁ, বিজেপির 5 জন কাউন্সিলরকে জবরদস্তি করে ওখান থেকে ভাঙিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আরও কংগ্রেস এবং বামপন্থীদের কাউন্সিলরকে, নত তৃণমূলের বোর্ড হতো না। এবং সেদিন এরকম অভিযোগ আছে ওখানকার প্রশাসন সম্পূর্ণভাবে এই কাজে মদত দিয়েছিল। এই যে শ্রীনু নাইডু বলছেন, মনে আছে আপনারা অভিযোগ করেছিলেন যে একজন উচ্চপদস্থ পুলিশ কর্মী এবং পুলিশ বাহিনী প্রত্যক্ষ মদত ছিল, আপনারা সেদিন অভিযোগ করেছেন। আমরা শুধু নয়, বাকি বিরোধী রাজনৈতিক দল করেছিল, কংগ্রেস বামপন্থীরাও করেছিলেন এবং সকলের সামনে তার চিত্র আছে। কাজেই শ্রীনু নাইডু ওখানকার অ্যান্টি সোশ্যাল বলে পরিচিত নাম, তৃণমূলের নেতা বলে পরিচিত নাম। না, আমি সব বুঝলাম, কিন্তু আমি বলছি, আপনি বলছেন ধোয়া তুলসী পাতা নয়, ফেয়ার এনাফ, কিন্তু যিনি ধোয়া তুলসী পাতা নন, শ্রীনু নাইডু স্ত্রী পূজা নাইডু, তো আপনাদের দল তাকে টিকিট দিয়েছিল। অবশ্যই দিয়েছিল। আজকে আপনি আজকের দিনে তো পূজা নাইডুকে অ্যান্টি সোশ্যাল বলছি না, কিন্তু তাকে বাধ্য করা হয়েছিল অন্য দলে নিয়ে যেতে। বাধ্য কি আমুল ফেড বেবি নাকি কেউ? আপনি বলছেন আপনাদের সকল বিরোধী দলকেই বলছেন আমাদের দলে যদি কেউ যোগদান করে তারা কি আমুল ফেড বেবি? কেউ বলছে না যে আমাদের জোর করে আনা হয়েছে, আসছে কেন? তৃণমূলের সঙ্গে যুক্ত। শ্রীনিবাস নাইডু এর আগে একাধিক মামলায় আমরা জানি যে তিনি অভিযুক্ত হয়েছেন। আমি সুজাত ভদ্রর কাছে আসবো। সুজাতদা, এই আমি যদি জাস্ট খড়গপুরের এই বেলটাকে ধরি, সেখানে এমন রাজনীতিবিদ খুঁজে পাওয়া, মানে দূরবীন দিয়ে খুঁজতে হবে কিংবা আতশকাঁচ দিয়ে খুঁজতে হবে, মাইক্রোস্কোপ দিয়েও খুঁজতে পারেন, যে যার এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেই, যাকে আমরা কোট অ্যান্ড কোট চলতি কথা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বা পুলিশ রেকর্ডস বলি। এই অবস্থা কেন হবে? ওই সময় যখন রামবাবুরও ছিল, উত্থান ছিল, বা তার আগে যখন গৌতম চৌবে এদের একদম মারা হয়, এটা ক্রিমিনাল। যেমন ওখানে যে অকশন হয় রেলের, সেখানে কোটি কোটি টাকার খেলা হয় এবং সেখানে বারবার একটা গ্রুপ হারিয়ে যায় আর একটা গ্রুপের মধ্যে থেকে আরেকজন ওঠে, ওই দখলদারি। মানে আমি বলছি চাচা ছাড়া একাধিক নেতা ওখান থেকে যারা পরবর্তী সময় উঠে এসেছে, এবং এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স একেবারে রাজনীতির মধ্যে ক্রিমিনাল রাজনীতির নেক্সাস, প্রশাসনের নেক্সাস। এখানে হেমেন মন্ডল এবং ভাবুন বাসব রামবাবু চলে যাওয়ার পর, মানে রাজনীতি থেকে সরে যাওয়ার পর যে ভ্যাকুয়ামটা হলো, এবং সে দখল করে দিল। আমি একমত, যেভাবে খড়গপুর মিউনিসিপ্যালিটি দখল করা হয়েছিল তার সঙ্গে ক্রিমিনালাইজেশনের একটা প্রত্যেকটা পার্টি কম বেশি গুন্ডা রাখে।
তাপসবাবুদের আমি অনুরোধ করব যে রাজনৈতিক সংঘর্ষ 2011 সালের পর থেকে যে কটা রাজনৈতিক সংঘর্ষ এবং খুন হয়েছে মূলত টিএমসি পার্টির মধ্যেকার দ্বন্দ্ব। আমরা তার আগে দেখেছি, আমরা বইও বার করেছি যে সেখানে নানা দলকে খুন করেছে, টিএমসিও মারা গেছে, সিপিএমও মারা, কিন্তু এইখানের ফেনোমেনাটা বদলে যাচ্ছে এবং একটা পার্টিতে যেহেতু সে পাওয়ারে অনেক দিন আস্তে আস্তে থাকবে বলে মনে হচ্ছে, আস্তে আস্তে ক্রিমিনালরা তার দিকে যাচ্ছে এবং ওই বখরা পলিটিক্যাল পাওয়ার এবং এলাকা দখল এবং কাঁচা টাকা তার সাথে ক্রিমিনালাইজেশন হচ্ছে। বিজেপিও ছাড় পাবে না, বিজেপির পার্লামেন্টেই বহু অপরাধ এবং দাঙ্গার সঙ্গে যুক্ত অনেক মানুষ, স্বয়ং প্রধানমন্ত্রীও গুজরাটে দাঙ্গার সঙ্গে অভিযুক্ত থেকে তলার লেভেল পর্যন্ত সবারই একটা ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্সে ইতিহাসে যা গণতন্ত্রকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। যতক্ষণ আপনি ক্রিমিনাল আর পলিটিক্সকে ডিলিং করতে পারছেন, এরকম স্বাভাবিক পরিণতি। আজকে ডন বেঁচে আছে, কালকে ডন মারা যাবে, কাল সুজাত উঠবে, সুজাত মারা যাবে, স্বাভাবিক পরিণতি। আমি বিজনের কাছে আসবো। বিজন, যে কোনো নির্বাচনের আগে তুমি যদি এই খড়গপুর এলাকা দেখো, মানে আমি বলছি রাজনৈতিক দল বিরোধী বা সেই ক্ষমতাশালী নয় অথবা ক্ষমতাশালী দলের একটা অংশ তাদের পালিয়ে যেতে হয়। মানে আমার মনে আছে এই অর্ণব লাইভ চ্যাট দিয়েছিল কখনো পুরী থেকে, কখনো চাঁদিপুর থেকে, যে মানে যারা বেশি শক্তিশালী তাদের ভয়। আমার মনে আছে রবিশঙ্কর পান্ডে, এখন তৃণমূলে, তখন কংগ্রেস করতেন, হেমা চৌবে, গৌতম চৌবে বারবার অভিযোগ করতেন যে পালিয়ে যেতে হয়েছে, একদল পুরীতে গিয়ে একদল চাঁদিপুরে গিয়ে, যে তারা হয় অপহৃত হবেন নয়তো প্রলোভনে পা দেবেন। এটা কোন রাজনীতি? রাজ্যের অন্যান্য অংশ থেকে মানে খড়গপুর একটু অন্যরকম কসমোপলিটন শহর এটা। আর মানে ইনি খুব ভালো একটা কথা বলেছেন, রেলের অকশান, এই রেলের অকশানের সঙ্গে দুষ্কৃতির যোগটা তৈরি হয়। আর যখন কিছু ঘটনা ঘটবে তখন কিন্তু রাজ্য পুলিশকে সামলাতে হয়, কিছু ঘটে গেলে তখন রাজ্য পুলিশের দায়। এই দায়ের আর কাজ দুটো কিন্তু একটু আলাদা টাইপের, কেন্দ্রীয় সরকারের ব্যবস্থা আর রাজ্য পুলিশের দায়। আমি বলবো এই যে দল ভাঙানোর পরে রাজ্য পুলিশ আপনি দায় বলছেন, এক্ষুনি সায়ন্তন বাবু বলবেন যে বিজেপি, কংগ্রেস এবং বামেরা অভিযোগ করেন যে রাজ্য পুলিশের একটা পার্টও পক্ষপাতদুষ্ট, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে না, কোন এক দলের দিকে টিল্টেড হয়ে থাকে। বহুবার এই অভিযোগ করা হয়, সেই অভিযোগ কখনো কিন্তু প্রমাণিত হয়নি। অভিযোগ তো যে কেউ করতে পারে। আমি বলতে চাইছি দল থেকে চলে এসেছিল পূজা নাইডু, তার সঙ্গে কয়েকজন 1/3 মেম্বার নিয়ে, তারা চলে আসার পর বোর্ড গঠন হয়েছিল। কিন্তু যাদের দল থেকে চলে এলো সেই দল ওখানে কিন্তু শক্তিশালী, বিজেপির ওখানে এমএলএ রয়েছে। যেখানে বিজেপির এমএলএ খড়গপুরের মতো শহর, খড়গপুর বিধানসভা, তাদের কি আক্রোশ পড়লো যে এই শ্রীনি নাইডু, পূজা নাইডুর স্বামী শ্রীনি নাইডু যদি বেঁচে থাকে তাহলে তৃণমূলের বাড়বাড়ন্ত হতে পারে এবং আগামী 2019 উত্তপ্ত হতে পারে, যেটা থেকে ভয় পেয়ে এই ঘটনা। বাইরের রাজ্য থেকে দুষ্কৃতী ভাড়া করা হয়েছে কিনা এরকম একটা অভিযোগ উঠতে পারে, যে 5 জন ওই যে মুখ ঢেকে আসার কথা বলা হচ্ছে, বাইরের রাজ্যের সঙ্গে কানেকশন আছে কিনা পুলিশকে বের করতে হবে। এবং যাদের বের করার সঙ্গে আমার মনে হয় রাজ্য সভাপতি তৃণমূলের সুব্রত বক্সী দারুণ একটা ইঙ্গিত দিয়েছেন, সেই ইঙ্গিতটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আর একটা কাজ, বিজেপি তো চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে, তার মধ্যে খড়গপুর একটা অশান্তির কেন্দ্রবিন্দু যদি হয়ে ওঠে, রাজনৈতিকভাবে লাভ খোঁজার চেষ্টা করছে। সায়ন্তন বাবু, কোনো সন্দেহ নেই যারা খুন করেছে তারা অত্যন্ত পেশাদার খুনি, মাথায় গুলি, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। একেবারে সুব্রত বক্সী ইঙ্গিত করেছিলেন, বিজন পরিষ্কার অভিযোগ আপনাদের দিকে। না, সুব্রত বক্সী আর বিজন দ্বারা ডিটেকটিভ গল্প টল্প লিখুক, সেটাতে অনেক ভালো কাজ হয়। আমার কথা সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন তৃণমূল আর তৃণমূলের লড়াই দেখা যায়, প্রত্যেক দিন। হয়তো গ্যাংওয়ার কম দেখা গেছে। আমি কালকে এবিপিতে দেখছিলাম, এই চ্যানেলেই দেখছিলাম যে বসিরহাট না কোথায় মারামারি করে জেটিতে আগুন ধরিয়ে দিয়েছে। সেখানে আগের বার বিজেপির বিধায়ক ছিল, হয়তো আজকেও যদি বিজেপির বিধায়ক থাকতো বলতো শ্রমিক ভট্টাচার্য ওখানে আগুন ধরিয়ে দিয়েছে। তাই যেখানে যেখানে বিরোধী রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি থাকবে বলবে আমরা মারামারি করছি, কিন্তু অভিযুক্ত হবে বিরোধী দল। এটা হচ্ছে দলবদলের খেলায় তো এটা হবেই। দল থেকে আরেকটা দলে চলে গেলে রাগ থাকাটা স্বাভাবিক। একবার দেখে নেব যে এই পেশির প্রদর্শন। হ্যাঁ, ভারতবর্ষের রাজ্যের সংখ্যাটা কম নয়, সেখানে যখন কোনো বিজেপি নেতা বা কর্মী, আমি চাই না, আমার খুবই কষ্ট হয় মানুষের মৃত্যু, রক্ত, যদি এই ধরনের ঘটনা ঘটে এই একই কথা বলবে তো সেখানকার বিজেপি নেতারা বা সায়ন্তন। সমস্যা হলো যে যখন তৃণমূলের কর্মীরা আক্রান্ত হয় বাড়িতে,
অফিসে বা মৃত্যু হয় তখনও ওরা একরকম কথা বলবে। আর এই আক্রমণটা যদি অন্য কোনো আক্রমণই সঠিক নয় রাজনীতিতে বাংলায়, এটা হওয়া উচিত। আমি নিন্দা করছি, কিন্তু প্রশ্ন হলো সারফেসে তো একটা বিষয়, কিন্তু ইনডেপথ স্টাডি সেটা কে করবে? ইনডেপথ স্টাডিটা তো আমাদের করতে দিতে হবে, সময় লাগবে, এবং সেখানে যদি আমরা কেউই কোনো ধরনের ইনফরমেশন পাই সেটা আমাদের পুলিশের কাছে পৌঁছে দিতে হবে যে এই খুনের পেছনে কে বা কারা, এই খুনের সঙ্গে রাজনৈতিক কোনো দল জড়িত কিনা, তাদের কোনো ট্যাসিট সাপোর্ট আছে কিনা, ডিরেক্ট ইনডিরেক্ট সাপোর্ট আছে কিনা, তারা এই শ্রীনু হত্যা হলে পরে বা শ্রীনুর দলবল ওখানে যদি কমজোরি হয় তাদের কোনো মানে বারবারন্ত হবে কিনা, তাদের লাভ হবে কিনা, এইসব অনেক বিষয় খতিয়ে দেখার বিষয়। এত হালকাভাবে একটা বিষয়কে নেওয়া এবং একটা ডিবেটের মধ্যে একটা দুটো সেন্টেন্স বলে দিলেই কিন্তু সেটা হয়ে যাবে না। আমি দ্রুত একবার দেখবো যে শ্রীনিবাস নাইডু বা শ্রীনু, যাকে নিয়ে আলোচনা, আজকে যার প্রাণ হারাতে হলো কলকাতা নিয়ে আসার পথে, কে তিনি? গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল খড়গপুরের কুখ্যাত ডন বলে পরিচিত শ্রীনু নাইডুর। তার স্ত্রী পূজা খড়গপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর। বুধবার কাউন্সিলরের অফিসে বসে থাকা অবস্থাতেই একদল দুষ্কৃতী ঝাঁঝরা করে দেয় শ্রীনুকে। খড়গপুরে অত্যন্ত পরিচিত নাম শ্রীনু। খড়গপুরের আরেক ডন বলে পরিচিত বাসব রামবাবুর একদা সাগরেদ ছিলেন শ্রীনু নাইডু। রামবাবু জেলে যাওয়ার পরই খড়গপুরের অন্ধকার জগতে তাঁর উত্থান। কি করে খড়গপুরের রাজপাট শ্রীনুর হাতে এলো? খড়গপুরে দীর্ঘদিন পর্যন্ত মুকুটহীন রাজা বলতে একটা নামই উঠে আসতো, বাসব রামবাবু। অনেকে বলতেন খড়গপুর শাসন করতেন রামবাবু। রেলের ছাঁট লোহার কারবারে কোটি কোটি টাকা ওড়ে রেল শহর খড়গপুরে। সেই টাকার দখলদারি ঘিরে নানা সময় রক্ত ঝরেছে। বাম আমলে দুটি খুন ঘিরে শিরোনামে উঠে আসে খড়গপুরের মাফিয়া রাজ। বহু চর্চিত দুই নাম ছিল মানস ও গৌতম চৌবে। খড়গপুরের সিপিআই নেতা নারায়ণ চৌবের দুই ছেলে 1999 এবং 2001 সালে 2 বছরের ব্যবধানে খুন হন দুই ভাই। সেই মামলায় যাবজ্জীবন সাজা হয় রামবাবুর। তিনি জেলে থাকার সময় থেকেই নাকি শ্রীনু দখল করতে শুরু করে তার সাম্রাজ্য। বেশ কয়েকটি ডাকাতির মামলায় শ্রীনুর নাম জড়িয়ে যায়। গ্রেপ্তার হয়ে জেলে যেতে হয় শ্রীনুকে। রামবাবুর সঙ্গে শ্রীনুর মুখোমুখি আলাপও সেইখানেই। সুপ্রিম কোর্টে শর্তাধীন জামিন পেয়ে 2010 সালে ফিরে আসেন রামবাবু। সাম্রাজ্য হারানোর আশঙ্কায় 2012 সালের সেপ্টেম্বরে শ্রীনু অতর্কিতে রামবাবুর ওপরে হামলা চালায় বলে অভিযোগ, কিন্তু বেঁচে যায় রামবাবু। শ্রীনু জেলে থাকাকালীন তার স্ত্রী পূজা যোগ দেন বিজেপিতে। পুরো ভোটে লড়ে জেতেনও তিনি, কিন্তু এরপরই চিত্রনাট্যে চমক। সূত্রের খবর, জেলে গিয়ে শ্রীনুর সঙ্গে দেখা করেন স্থানীয় তৃণমূল নেতারা। এরপরই আচমকা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তার স্ত্রী। জেল থেকে ছাড়া পান শ্রীনুও। সে সময় বিরোধীরা দাবি করেছিল শাসক দলের হয়ে ময়দানে নামার চুক্তির বিনিময়ে জেল থেকে বেরিয়েছেন শ্রীনু, যদিও শ্রীনু তা মানতে নারাজ ছিলেন। मैं तो रेल का नौकरी करता हूँ, तो छोड़कर हम क्या पार्टी पॉलिटिक्स को लेकर मेरे को कोई आइडिया नहीं। বিরোধীদের দাবি ছিল একদা বিজেপি ঘনিষ্ঠ এই শ্রীনুর ওপরই দায়িত্ব পড়েছিল বিজেপিতে ভাঙন ধরানোর। তার প্রভাবেই একে একে তার স্ত্রী সহ 5 বিজেপি কাউন্সিলর তৃণমূলে যোগ দেন, যদিও শ্রীনু সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। সম্প্রতি একবার হামলা হয়েছিল শ্রীনুর ওপর, কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। এবার অবশ্য শেষ রক্ষা হলো না। খড়গপুর পুরসভা বর্তমানে তৃণমূলের দখলে। খড়গপুরের বিধায়ক বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল পার্টি অফিসের মধ্যেই এদিন গুলিবিদ্ধ হন শ্রীনু নাইডু। এ প্রসঙ্গে তৃণমূলের পশ্চিম মেদিনীপুরের পর্যবেক্ষক সুব্রত বক্সির মন্তব্য, খড়গপুরে দলীয় পার্টি অফিসে হামলার ঘটনার পেছনে কোনো ভাড়া করা গুন্ডা নাকি বিরোধী রাজনৈতিক দলের গুন্ডারা রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেছি। বিধানসভা ভোটে খড়গপুরে যিনি জয়ী হয়েছেন তিনি পেশি দেখিয়ে শুধু খড়গপুর নন, বাংলা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন। তার ভূমিকাও খতিয়ে দেখে ব্যবস্থা নিতে পুলিশকে আর্জি জানানো হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, পশ্চিমবঙ্গ এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য, তারাই এখন ভয় মুক্ত হয়ে কাজ করছে। খড়গপুরের বিধায়ক দিলীপ ঘোষ এখন বাংলাদেশে, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন। এবিপি আনন্দ। গুলিবিদ্ধ হয়ে এই শ্রীনু নাইডু যখন কলকাতার হাসপাতালে আসেন, যে চিকিৎসক তাকে দেখেছেন, কি বলছেন তিনি দেখব। ডক্টর সঞ্জয় সিং ঠিক কি অবস্থায় এসেছিল এবং এখন কিভাবে ওনাকে আমরা রিসিভ করেছি একজনকে, মিস্টার নাইডুকে, শ্রীনিবাস নাইডু। উনি অ্যারাউন্ড 6:15 এসছেন। তো ওনার ব্রড ডেথ ছিলেন, ঠিক আছে। তো ওনার মেন ইঞ্জুরি যেটা ছিল মাথায় ছিল, রাইট হেডে ইঞ্জুরি ছিল, হ্যাঁ। তার সাথে লেফট শোল্ডারে একটু স্মল উন্ড ছিল, ঠিক আছে। আর সেকেন্ড মিস্টার ভি ধর্মা, 25 বছর ছেলে, ওনাকে আনা হয়েছিল অ্যারাউন্ড 6:45 PM এ। তো ওনারও মারা অবস্থায় আনা হয়েছিল। ওনারও মেনলি হেড ইঞ্জুরি, ওই মোস্ট প্রবলি বুলেট ইঞ্জুরি বা কিছু একটা হবে, ঠিক ব্লিডিং ওখান থেকে হয়েছে। আর রাইট আপার চেস্টে ইঞ্জুরি ছিল। মোস্ট প্রবলি হিস্ট্রি তো সেরকমই মনে হচ্ছে কি বুলেট ইঞ্জুরি হবে, ঠিক আছে। এখানে এভিডেন্স অফ বুলেট ইঞ্জুরি ছিল, ফায়ার আর্ম। সেটা তো এখন বলতে পারবো না, পোস্টমর্টম করে বোঝা যাবে। হ্যাঁ,
আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথবাবু, একটা জিনিস মানতে হবে, সেটা হচ্ছে খড়গপুর গোটা কর্মকাণ্ডটা একটা এলাকার রেল কেন্দ্রিক। আপনার মনে থাকবে দিলীপ ঘোষ যখন রেলমন্ত্রী সুরেশ প্রভুকে নিয়ে এলেন, অনেকে বললেন যে এটা মাস্টার স্ট্রোক, যে বিজেপির সঙ্গে থাকলে রেলের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে, ওখান থেকে যে আইনি এবং বেআইনি সুযোগ সুবিধা পাওয়া যায়। মানে আমি বলছি বার্তার ক্ষেত্রে এটা তখন রাজনৈতিক ইস্যু হয়েছিল। ঠিক কতটা মানে গোটা রাজনীতিটা যদি দুষ্কৃতি কেন্দ্রিক হয়, তাহলে কিন্তু মুড়িমিচড়ি একদর হওয়াটাই স্বাভাবিক। আমি আপনাকে বলছি, প্রকাশ ঝা যদি জানেন যে আমাদের এরকম একটি খড়গপুরের মতন শহরে এই ধরনের আছে, তাহলে নেক্সট ছবি হয় গ্যাংস অফ খড়গপুর। একদম। এবং এটা অস্বীকার করার উপায় নেই, পশ্চিমবাংলার কোনো যদি ছাত্র পুলিশ প্রশাসন এবং রাজনীতির মধ্যে নেক্সচার খুঁজতে চান, গবেষণা করতে চান, তাহলে খড়গপুরের গত 15-20 বছরের যদি ইতিহাস তিনি ঘাটেন, তাহলে একদম ক্লাসিক্যাল জায়গাতে তিনি পৌঁছতে পারবেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে রামবাবু একটা কনসিডারেবল পিরিয়ড, একটা বড় সময় ধরে বামেদের পরিষ্কার মানে পেছনে ছিল। মানে উল্টো দিক থেকে যদি বলি যে বামেদের শক্তি সঞ্চয় তখন কিন্তু ওই রামবাবুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে ছিল। তার হাত থেকে শ্রীনু নাইডু যখন ক্ষমতাটা নিল, তার একটা পর্যায়ে কিন্তু আপনি যদি 2014 থেকে হাত থেকে নেননি, তিনি যখন মানে শেষ করে ভ্যাকুয়ামটা শেষ করে নিলেন, মানে এলিমিনেট করে নিলেন, তখন 14তে আবার যখন 14 থেকে যদি মানে 15 না বাসবরামবাবু বেঁচে আছেন, আমি বলছি তিনি যখন সরে গেলেন রাজনীতি, আমি ওই সেন্সে বলছি ভ্যাকুয়ামটা তৈরি হলো, সেখানে মানে 14 থেকে 15 রাজনীতিটা যদি দেখেন খড়গপুর শহরে, তখন কিন্তু আবার মানে কোণঠাসা শ্রীনু নাইডু তিনি তার এবং তার সাকরেতরা তারা আবার কিন্তু ন্যাশনাল পলিটিক্সের বিজেপি ছত্রছায়ায় থাকতে চাইছে। তার এই যে পূজাকে যে মানে কাউন্সিলর করার পেছনে তার আগের ইতিহাসটা যদি দেখেন, সেখানে কিন্তু কোনো একটা জায়গায় বিজেপির ছত্রছায়া থেকে আমি বাঁচতে চাইছি। আবার উল্টো দিকে আপনি দেখুন, তারপরে যখন কাউন্সিলরদের নিয়ে বোর্ড গঠনের প্রশ্নটা আসলো, তখন আবার এরা শাসক দলের বর্তমান শাসক দলে আসলো। সব মিলে মানে রাজনীতি, শাসক দল এবং পুলিশ প্রশাসন মিলে যে ছবিটা, যেটা আমরা সাধারণত বিভিন্ন গ্যাং ওয়ারে দেখে থাকি বা বিভিন্ন ছবিতে দেখে থাকি, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এখানে দিতে হবে। এবং অর্থ, এটা শোনা যাচ্ছে একটা জমিকে নিয়ে বিবাদ চলছিল, নতুন আরেকটা যারা উঠে আসছে তাদের সঙ্গে মূল যদি নৈতিকতা কি দল মানে দলগুলো নেই। এখন যে প্রশ্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, যে সেটা হলো যে আলটিমেটলি এটাই চলবে কিনা, এই চলমান কিনা। মানে শ্রীনু নাইডু আজকে শেষ হয়ে গেলেন, তার পরিবর্তে কি আরেক ধরনের শ্রীনু নাইডু তৈরি হবেন, আরেকজন কি তৈরি হবেন? আমার প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? তাহলে আমি কিন্তু সিরিয়াসলি বলছি যে রাজ্য স্তর থেকেও এই ধরনের কতগুলো পকেট এরিয়া আমাদের আছে, যেই পকেট এরিয়াগুলো বারবার আপনাদের সংবাদ মাধ্যমে আসেন, মালদার থেকে শুরু করে আমি কয়েকটি জায়গা আমি বলতে চাই, সেই পকেট এরিয়াগুলোকে কিন্তু রাজ্য স্তর থেকে কিন্তু প্রশাসনিকভাবে মনিটর করা যেমন করা দরকার। রাজনৈতিক দলগুলোর কিন্তু একটা জায়গায় কিন্তু বলা উচিত যে অনেক হয়েছে। আমি ওই জন্যই বলছি বেশ কিছু পকেট এরিয়া আছে, যেই পকেট এরিয়াগুলো কিন্তু এই ধরনের গ্যাং ওয়ারের বারবার তার মানে রিফ্লেকশন আমরা দেখতে পাই। ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু সিরিয়াসলি একটা জায়গায় আসা দরকার, এগ্রি করা দরকার যে এই ধরনের গ্যাং ওয়ারগুলো বেসিক্যালি দেখা যায় রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের সময় বৈতরণী পার হতে সাহায্য করে, রাজনৈতিক দলগুলো নির্লজ্জের মতন সেগুলোকে ব্যবহার করে। আমি দ্রুত একবার চলে যাব অর্ণবের কাছে, যে ঘটনাস্থলেই আছে। অর্ণব, তোমার কাছে জানতে যাবো, খানিকক্ষণ আগে বলছিলাম যে তোমার মনে থাকবে পুরী বা চাঁদিপুরে তোমায় ঘুরে ঘুরে লাইভ করতে হতো, তার কারণ এই পেশি প্রদর্শনের রাজনীতি ক্রমশ বিরোধী বা যারা কোণঠাসা তাদের খড়গপুরে থাকতে অবধি পারতেন না, তারই পরিণতি অনেকে মনে করছেন আজকের এই রক্তাক্ত হত্যাকাণ্ড। দেখো, যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই মমতা ব্যানার্জির যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, সেই পার্টি অফিসের ভেতরেই এই ঘটনা ঘটেছে। আমার মনে আছে 2015 যখন খড়গপুর মিউনিসিপ্যাল ইলেকশন হয়েছিল, সেই সময় যেটা হয়েছিল যে সেই সময় চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন চেয়ারম্যান ছিলেন রবিশঙ্কর পাণ্ডে, এবং রবিশঙ্কর পাণ্ডেরা তখন এখান থেকে বেরিয়ে চলে গেছিলেন, বেরিয়ে চলে গিয়ে চাঁদিপুরে ছিলেন। তাদের তখন অভিযোগ ছিল যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে এবং সেই কারণে তারা বেরিয়ে যাচ্ছেন এবং তাদেরকে ভয় পুলিশ এবং শ্রীনু নাইডু দেখাচ্ছেন। যদিও শ্রীনু নাইডুর সঙ্গে আমাদের সে সময় কথা হয়েছিল, শ্রীনু নাইডু জানিয়েছিলেন তিনি সরকারি কর্মচারী মাত্র, তিনি রেলে কাজ করেন এবং তার সঙ্গে যে ছেলেরা থাকে তারা প্রত্যেকেই হচ্ছে শিক্ষিত এবং তাকে ঘিরে থাকে, এরকম তার বক্তব্য ছিল। তিনি এটার সঙ্গে যুক্ত নন এটা জানিয়েছিলেন। এবং শ্রীনু নাইডুর আরও একটা ব্যাপার ছিল, শুধুমাত্র যে তিনি রাজনীতি করতেন এটা নয়, তিনি বেশ কিছু সিনেমাও করেছেন। একটি বাংলা সিনেমা রয়েছে সাথিয়া, সেই বাংলা সিনেমা কিন্তু ইতিমধ্যেই রিলিজ করেছে, যেটাতে শ্রীনু নাইডু অভিনয় করেছিলেন। এবং তার
খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং তার সঙ্গে আরেকটি সিনেমা কিন্তু রেডি হচ্ছে, যে সিনেমাটা রিলিজ করার রয়েছে, তাতেও শ্রীনু নাইডু অভিনয় করেছেন। অর্থাৎ একটা ভার্সেটাইল ব্যাপার ছিল তার মধ্যে, যে তিনি একদিকে হচ্ছে সরকারি কাজ করেন, তার সঙ্গে তার বিরুদ্ধে এরকম অভিযোগ, তিনি সিনেমা করেন এবং তিনি একটা পুজো করতেন মাঝে মাঝে, খুব বড় করে পুজো করতেন, সেই জন্য আমন্ত্রণও জানাতেন এখানে। তো স্বাভাবিকভাবে এই জায়গা থেকে শ্রীনু নাইডুর কিন্তু একটা পরিচিত রয়েছে। একদম এবং এই পার্টি ধন্যবাদ অফিসের অর্ণব। সামনে আমি নিশ্চিত যে আমার স্টুডিওতে যে কজন আছেন এবং এই টিভি ক্যামেরার উল্টো দিকে, টেলিভিশন সেটের উল্টো দিকে যারা আছেন, প্রত্যেকে চাইবেন রক্তের এই হোলি খেলা অবিলম্বে বন্ধ হোক। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাই কা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।